সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভ। প্রিয় দর্শক, একটি জাতির বিকশিত হবার নেপথ্যে শিল্প, সাহিত্য, সংস্কৃতির এক অসামান্য বিপ্লব হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপন বাঙালি জাতির ক্ষেত্রে এই অসামান্য কার্যটি সম্পন্ন করেছেন নিঃসন্দেহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছোট্ট পরিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শনকে আসলে বিশ্লেষণ করা সম্ভব নয়। তারপর দুজন গুণী ব্যক্তিত্ব আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, যারা তাদের শিল্পী জীবন ও প্রাত্যহিক জীবন দুই জায়গাতেই রবীন্দ্রনাথকে ধারণ করেন। চলুন তাদের দুজনকে নিয়েই আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসকে উপলক্ষ করে কবিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমাদের সাথে আছেন প্রখ্যাত বাচিক শিল্পী, শিক্ষক, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহিদুল ইসলাম মাহি। তারপর আছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং শিক্ষক এবং আমার খুব পছন্দের একজন মানুষ অনিমা রায়। তবলায় আছেন রবিদা, গিটারে থাকবেন তপন ভাই এবং কিবোর্ডে থাকবেন রাশেদ ভাই। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মাহি ভাই, শুরুর প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই, সেটা হচ্ছে যে আমি একটা ভূমিকাতে কিছু কথা বলছিলাম, ঠিক ওই সূত্রেই আসতে চাই যে একটা জাতির, বাঙালি জাতির আসলে চেতনায়, মূল্যবোধ, অস্তিত্বে আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন এবং সৃষ্টকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা কতটুকু যথার্থ যদি বলুন। একটি প্রবাদ আছে বাঙালিদের মধ্যে, বিশেষ করে যে কবি মানেই তাদেরকে নবীর সাথেও তুলনা করে কেউ। আগামী দিনকে দেখতে পায় কবিরা। বেশিরভাগ মানুষ তো বর্তমানে ব্যস্ত, কবিরা আগামী দিনকে দেখে। আর সেখানে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা হয় তাহলে তো অনেক কথা, এই স্বল্প পরিসরে সেটি বলবার অবকাশ পাওয়া কঠিন। আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ শুধু 22শে শ্রাবণ বা 25শে বৈশাখ নয়, সারা বছর প্রতিদিন আমাদের বাঙালিদের প্রতিদিনের প্রতি বেলার অনুষঙ্গ হওয়া উচিত। আমাদের সংকটে, সংঘাতে স্বপ্ন দেখার জন্য রবীন্দ্রনাথই আমাদের আশ্রয়, এবং আমরা যেখানে আটকে যাই, যেখানে হতাশ হই, সেই জায়গা থেকে সামনে স্বপ্ন দেখে সামনে উৎসাহ নিয়ে সামনে এগিয়ে যাবার প্রেরণা আমাদেরকে রবীন্দ্রনাথই দেয়। আমাদের স্বাধীনতার স্বপ্ন, আমাদের অন্তরের কালিমা দূর করার স্বপ্ন, আমাদের মানুষকে ধারণ করবার স্বপ্ন, সবই রবীন্দ্রনাথের কাছ থেকেই পাই। অসাধারণ বলছেন। জি দিদি, আপনার কাছে ঠিক একই ধরনের প্রশ্ন, ঠিক ওই সূত্রে আসতে চাই যে আমি বলছিলাম একটা শিল্প সাহিত্যে একটা বিপ্লব হওয়া দরকার একটা জাতির বিকশিত হবার পেছনে। আসলে সে বাঙালির ক্ষেত্রে রবীন্দ্রনাথ সেই কার্যটি সম্পন্ন করেছেন। একেবারে তাই। কারণ কি, এতটা বছর পরে এসেও সেই আমরা ঘুরে ফিরে কিন্তু রবীন্দ্রনাথেই রয়েছি। এ থেকে বেরিয়ে অন্য কোনো পথের আসলে দিশা এখন আমরা জানি না, আমার মনে হয় বাঙালি আর পাবে না। আর আমরা একটু উদাহরণ যে একজন কবির দর্শন আদর্শ দিয়ে একটি জাতি কিন্তু আমরা পরিবেষ্টিত, এটা কিন্তু একটি বিপ্লব সত্যি অর্থে। সাথে করে আমি বলবো যে যে সংস্কৃতির জন্য আমাদের সংগ্রামটি হয়েছিল, আমাদের সকলের পিতা বঙ্গবন্ধু, তিনিও কিন্তু রবীন্দ্রনাথের আদর্শে পথ চলেছেন। আমার মনে হয় যে কারণে আমরা এমন একটি বাংলাদেশ পেয়েছি। জি, আপনারা দুজনেই শিক্ষকতা করছেন, দুজনের কাছে একই রকম প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে অনেকগুলো প্রজন্ম দেখছেন, নতুন প্রজন্মের চোখে আসলে বা তাদের মধ্যে রবীন্দ্র চর্চার স্পৃহাটুকু কতটুকু দেখতে পাচ্ছেন? রবীন্দ্রনাথ আসলে তাদের কাছে একটা ফ্যান্টাসি, রবীন্দ্রনাথকে তারা পেতে চায়, ধারণ করতে চায়, কিন্তু যে জমিটা তাদের রয়েছে সেই জমিটা যদি উর্বর না হয় তখন কি হয়, যে যথার্থ জমি না হলে সেখানে ফসলটা যথার্থ হয় না, মানে ঠিকঠাক মতো প্রাপ্ত হয় না। আমি বলবো যে আমাদের পারিবারিক যে ক্ষেত্রগুলো সেখানটাতে কিন্তু একটু ঘাটতি রয়েছে। স্বাধীনতার যে 50-52 বছরে আমরা অনেকটা ক্ষয়েছি, কিন্তু সংস্কৃতির যে সংগ্রামের জন্য এত রক্ত বিসর্জন, এত ক্ষয়, সেখান থেকে চ্যুত হতে হতে আমরা যেন পথভ্রষ্টতার দিকেই এগোচ্ছে, যে কারণে আমাদের সন্তানরা আসলে ওদের শেকড়টা যে কোথায়, ওরা যে কোথায় আসলে নিজেদেরকে স্থাপন করবে, কি নিয়ে যে ওরা গর্ববোধ করবে, সেখানটাতে নিজেরা দ্বিধাগ্রস্ত। সেখানে আমি বলি রবীন্দ্রনাথকে বাসতে চায়, চর্চা করতে চায়, কিন্তু ক্ষেত্রের বড্ড অভাব। সাথে করে আরেকটি কথা, নেতিবাচক নয়, এগুলো প্রয়োজন। আমাদের রবীন্দ্র একাডেমি নাই, রবীন্দ্র মঞ্চ নেই যেখানে রবীন্দ্রনাথের কবিতা পাঠ হতে পারে, প্রবন্ধ, গান, সব কিছু। যে ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করতে চায় তাদের জন্য ক্ষেত্রের বড় অভাব। একটি বই ঘাটতে গেলেও আমাদের পাবলিক লাইব্রেরি বা ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি এগুলো ছাড়া আর কোনো পাড়ায় পাড়ায় যে লাইব্রেরি, সেখানে রবীন্দ্রনাথ এত বিশাল, সেক্ষেত্রে তার আয়োজনটি কিন্তু আমরা শুধু গানের মধ্যে দিয়েই শিল্পীরা তাকে আবদ্ধ করে রেখেছি, রবীন্দ্রনাথের সামগ্রিকতা কিন্তু আমরা ছুঁতে পারিনি বা পারছি না। একই প্রশ্ন মাহি ভাই, যে আপনার কাছে আসলে আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাই।
অনিমার সাথে আমি একমত। আমি বরং আরেকটু বলবো, এর সাথে যুক্ত করবো, ওর কথাই পুনরাবৃত্তি করব। সম্পূরক বক্তব্য বলা যায় যে আমাদের রাষ্ট্রের, আমাদের অভিভাবকদের, শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক যারা, একদম। এবং সমাজের এবং পরিবারের অভিভাবক যারা, তাদের দায়িত্ব হলো আমাদের নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ চর্চার একটা প্রেক্ষিত তৈরি করা, একটা পরিবেশ তৈরি করা। তা না হলে নতুন প্রজন্মকে আপনি সামনে যা দিবেন তারা সেটাতেই আকৃষ্ট হবে। সবসময় প্রতিদিন রবীন্দ্রনাথের মধ্যে যেহেতু আমাদের বাঙালির চেতনা, আমাদের মুক্তির চেতনা, আমাদের ধর্মনিরপেক্ষতার চেতনা, আমাদের মানবিকতা, মানুষকে ভালোবাসার রহস্য রয়েছে, তো আমাদের সন্তানদের সামনে সেটি যেন তারা যেন প্রতিদিনের চর্চায় তারা সেটা পায়, সেই পরিবেশটা ক্রিয়েট করার দায়িত্ব তো আমাদের। তাহলেই আমাদের নতুন প্রজন্ম সঠিক পথ চিনে নেবে রবীন্দ্রনাথ থেকে কি কি তাদের গ্রহণ করতে হবে। আর অনেক কথা শুনবো, দিদি একটা গান শুনে ফেলি। একদম। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে
ভাই ভাই একটা আবৃত্তি হয়ে যাক আসলে, জি। তারপরে জি একটা পরিবেশ তৈরি হচ্ছে, একটু আবৃত্তি পরিবেশন আছে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ায় লেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পাড়ে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলিছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ মাইবিজি। দিদি, বাঙালি জাতির যে একটা বই পড়ার একটা সংস্কৃতি আছে, যেটা আমরা পারিবারিক সূত্রে উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাই, গুরুজনদের কাছ থেকে পাই, এখন কি দেখছেন আসলে? এখন কি বই পড়ার সেই সংস্কৃতিটা ঠিক আছে কিনা, সেই আগ্রহ? নাই তো, আপনিও জানেন কোথায় যে সব এগুলো হারিয়ে গেছে। এখন তো বই পড়ছে এই ই-বুক প্রজন্ম, পড়ে, ই-বুক, হ্যাঁ। ই-বুক পড়ছে। সেই জায়গাতে রবীন্দ্র চর্চার জায়গাটা আর একটু কতটুকু বিস্তার হওয়া প্রয়োজন মনে করেন আসলে? আবারও পুনঃ চর্চা করা দরকার আছে কিনা? না, ওই অনিমা কিন্তু বলেছিল যে যদি রবীন্দ্র চর্চার জন্য আলাদা পাঠাগার থাকতো, আলাদা একটা কম্পাউন্ড আমি একটু থাকতো, কথা বলি একটা আসলে। যেমন আমাদের যে উচ্চাঙ্গ সঙ্গীতের যে আয়োজনটি হতো বাংলাদেশ 3 দিন ব্যাপী বা 5 দিন ব্যাপী, সেখানেও কিন্তু উপচে পড়া ভিড় হয়েছে। বাঙালি জাতি উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে যাবে, এটা তো আমরা আসলে রাত জেগে সারা রাত জেগে ভাবতেই পারি না। সেক্ষেত্রে সেরকমই যদি আয়োজন করা হয়, যদি আমরা পরিবেশ তৈরি করে দিই, আমরা কিন্তু একদম আমরা কিন্তু সব নিতে জানি। আমরা যদি আমাদের এই সময়ের ছেলে মেয়েদের জন্য কলেজ পড়ুয়া বা 9-10 বা 7-8 ছেলেমেয়েরা যারা আছে, ওদের জন্য এরকম যদি পাঠাগার তৈরি করি, একটা ছোট মঞ্চ করলাম, যেখানে ওদের কোনো টাকার বিনিময় মঞ্চ নেই, উন্মুক্ত মঞ্চ, কিন্তু একটা সুন্দর পরিবেশ দিতে হবে। কারণ ওরা এখন বহির্বিশ্বের বহুবিধ বিষয় দেখে তো অভ্যস্ত। এমন একটি যে পরিবেশটা ওদের টানবে, সেটা অবশ্যই ওয়েস্টার্ন কোনো স্টাইল নয়। আমাদের বাঙালিত্বকে, আমাদের বাংলার যে শেকড়ের যে সুন্দর নন্দনের যে বিষয়গুলো আছে, সেগুলো দিয়ে ওদেরকে টানতে হবে, এবং ওরা যাবেই। কারণ আসলে তো আমরা ওদের রক্ত তো বাঙালির রক্ত। যতই আমরা যাই চাকচিক্যতা দেখি না কেন, আসলে তো ফিরে একেবারে শেকড়েরই আমরা। সুতরাং সেই পরিবেশটি ওদেরকে দিতে হবে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি যদি ওই প্রশ্নের ঠিক নিখাদ উত্তরটা দিতে চাই, তাহলে বলবো যে সময়ের সাথে তাল মেলাতে তো হবে। এই বর্তমান সময় এই বুকটা জরুরি। হ্যাঁ, আমরাও দরকার রয়েছে, আমিও আমার হঠাৎ কোনো কবিতা দরকার হলে আমি অবশ্যই আমরাও তো নির্ভর করছি, কিন্তু আমাদের বই থাকতেই হবে। একেবারে আমরা কিন্তু আকস্মিক প্রয়োজনে আমরা ইবুকের আশ্রয় নিচ্ছি, কিন্তু আমি যখন কবিতা মুখস্থ করতে চাই, আমি যখন
পারফরমেন্সের জন্য তৈরি হতে চাই, আমি যখন শুটিংয়ের জন্য আমি যখন রেকর্ডিংয়ে যাই, তখন কিন্তু আমি ই বুকের উপরে কখনো নির্ভর করবো না। সেক্ষেত্রেও আসলে আমি বলবো এটা কিন্তু আমাদের বাবা মায়ের দায়িত্ব। তো বই যদি আমি আমাদের কিনি তবে বই- সন্তান বুঝবে। আমি নিজে যদি বই না কিনি তাহলে ও কেন বইয়ের গুরুত্ব বই থাকতে হবে, বই পড়ার অভ্যাসটা রাখতে হবে। তো একেবারে আমার ছোট ছেলেটার যে বয়স, আমি এই প্রজন্মের উদ্দেশ্যে বলছি যে আমরা বলছি না যে তোমরা বিজ্ঞান বা ই বুক বা তোমাদের প্রযুক্তি। ডিভাইস থেকে তোমরা দূরে থাকো, কিন্তু বই পড়ার অভ্যাসটা করতে হবে। এটা বই এত বেশি আনন্দ দেয়, বই পাঠের যে আনন্দ, আর নির্ভুল পারফেকশনের জন্য আমাকে বইয়ের কাছে যেতেই হবে। বিরতিতে যাবার আগে দিদি একটু চমৎকার কথা বলছিলেন, বাঙালি আনা নিয়ে একটা কথা বলছিলেন। আসলে রবীন্দ্রনাথ তো সমগ্র বাঙালি জাতির কবি। আসলে আমি দুই বাংলা মিলে ভাগটা আসলে করতে চাই না, তারপর একটু আপনাদের অভিজ্ঞতার আলোকে জানতে চাই যে দুই বাংলা মিলে আসলে তার চর্চা, রাবীন্দ্রিক চর্চার আসলে কোনো বৈশিষ্ট্যগুলো আপনাদের চোখে পড়ে কিনা? পরে আসলে বিষয়টা খানিকটা আমরা কোথায় যেন রবীন্দ্রনাথের উদযাপনটাতেই শুধু সীমিত আছি আমার কাছে মনে হয়। বিভিন্ন উৎসবগুলো এলেই রবীন্দ্রনাথের অনুষ্ঠান করতে হবে, আরও এই যে পয়লা বৈশাখ এলে রবীন্দ্রনাথ, বা বসন্ত উৎসব বা এই সকল ক্ষেত্রে রবীন্দ্রনাথ। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথকে সামগ্রিকভাবে ছোটবেলা থেকে পরিবার, ঘরে, মানে সমগ্রটা জুড়ে যে রবীন্দ্রনাথের একটা বিস্তার অবলীলায় হবে, সেইখানটাতে কোথায় যেন আমার মনে হয় যে ওই সাথে এই আমাদের ওই ভারতবর্ষের সাথে এই বর্ষের ডিফারেন্সটা শুধু আমাকে এখানে মনে হয়। আরেকটি কথা বলি, কিছুদিন আগে একটি আয়োজনে ওখানে আমার গান করবার সুযোগ হয়েছিল। ওখানে দেখি অনেক বয়স্ক লোকজন, মানে সিনিয়র সিটিজেন, যারা নিজেরা কারো সহায়তা ছাড়া হাঁটতে পারে না, মানে কারো সাপোর্ট লাগে, এরকম বৃদ্ধ লোকদেরকে ওনারা অনুষ্ঠান শুনতে আসে, গান শুনতে আসেন। আর আমরা কি করি, একটু বয়স হলে তাদেরকে রেস্টুরেন্টে পর্যন্ত নিতে চাই না, যে ওনার কষ্ট হবে, বরং বাসায় থাক। অথচ বাসায় থাকাটাই যে ওনার সবচেয়ে বড় কষ্টের, এই বিষয়গুলো আমরা ভাবি না। সেক্ষেত্রে আমার মনে হয় যে ওনাদের বড্ড বেশি গান শোনার অভ্যাসটা রয়েছে ছোটবেলা থেকেই। এই শুনে সংস্কৃতির মধ্যে গান হবে না, মানে গানই ওদের জীবন যেন এমন একটা মনে হয়। আর আমাদের হচ্ছে গানটা একটা উপসর্গ, মানে সঙ্গীত, সুর, কবিতা অনুষ্ঠান হলে কিন্তু একেবারেই সকালে ঘুম থেকে উঠে একটি ছেলে তানপুরা ছেড়ে বসে যাবে, একটা ছোট বাচ্চার মনে হবে যে না রবীন্দ্রনাথ তো, মানে এগুলো একেবারেই ঘরের ওই ব্যাপারগুলো কোথায় যেন আমার কাছে মনে হয় এখনো আমরা। তবে সময়, আরেকটি কথা বলি, ও মঞ্চ থেকে নামার পরে অনেক সিনিয়র লোকরাই প্রশংসা করলো খুব, এবং একটি কথা বললো, তোমরা তো অনেক ভালো করো, আমাদের থেকেও তোমরা রবীন্দ্রনাথের গানটা ভালো করো। এইটা কিন্তু ওইখানে অনেক সিনিয়র সিটিজেনরা বললেন। তার মানে ওনারা উপলব্ধি করেন যে এই বাংলায় চর্চাটা তাদের থেকে বেশি হয়। মাহি ভাই, আমি আপনাকে অনেকবার বলতে শুনেছি যে রবীন্দ্রনাথকে আসলে কবিতা, গানে সেটা আবদ্ধ করা যাবে না, প্রাত্যহিক জীবনে তাকে আসলে সেলিব্রেট করা একটা আমি আবারও সেটা বলছি, অনিমার কথা ধরে বলছি যে রবীন্দ্রনাথ আমাদের যেন শুধুমাত্র উদযাপনের বিষয় বা স্মরণ অনুষ্ঠানের বিষয় বস্তুতে না থাকে। লৌকিকতার জায়গায় রবীন্দ্রনাথকে আমি একদমই দেখি না। আমরা রবীন্দ্রনাথ পড়ে যা পাই, বাঙালির মুক্তির কথা, স্বাধীনতার কথা, বাঙালির স্বপ্নের কথা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। আমি যেন রবীন্দ্র দর্শনটা আমার অন্তরে ধারণ করি, আমি যেন সেটা বিশ্বাস করি, এবং আমি সেটা যেন আমার জীবন চর্চায় প্রয়োগ করি। হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথের যে আধুনিকতা, যে দূরদর্শিতা, আমাদের যে এই অসাম্প্রদায়িক চেতনার কথা, আমাদের যে মানবিকতার কথা বলি, রবীন্দ্রনাথের গানে, সঙ্গীতের পরতে পরতে সেটি পাচ্ছি, কিন্তু আমরা কি সেটা জীবন চর্চায়, আমাদের প্রাত্যহিকতায় আমরা কি সেটা প্রয়োগ করছি? আমরা হয়তো করিও, যারা যারা রবীন্দ্র চর্চার মধ্যে রয়েছি আমরা এই শিল্পী সমাজ করলাম। এটা তো একেবারে একটা ক্ষুদ্র সংখ্যা, আমি বলবো আমরাই আসলে সংখ্যা লঘু এই ক্ষেত্রে। এটা সামগ্রিক জনগোষ্ঠীর, আমাদের জাতীয় চেতনায় অংশ হওয়া উচিত সেটা, যে আমাদের বিশ্বকবিকে নিয়ে আমরা অহংকার করছি, আমাদের বাঙালি কবি, নোবেল জয়ী কবি, আমরা বিশ্বাস করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু তাদের চেতনাটাকে আমাদের লালন করতে হবে এবং আমাদের প্রাত্যহিক জীবনে সেটা প্রয়োগ করতে হবে, তার ছাপ রাখতে হবে, তাহলে আমাদের সমাজ সর্বাঙ্গীন সুন্দর হবে। আমি যেটা একজন শিক্ষক হিসেবে আমি যেটা মনে করি, যারা বাংলা সাহিত্যে পড়ছে তারা রবীন্দ্রনাথকে পড়ছে বা নজরুলকে পড়ছে, বা আমার মনে হয় যে প্রতিটা ক্লাসে অথবা একটি বছরকে
অফ দিয়ে পরের বছর সিলেবাসেই আমাদের রবীন্দ্র নজরুল এবং লালনকে পাঠ্যপুস্তক হিসেবে রাখা উচিত। কখনো মানে শুধু ওই বাংলা সংস্কৃতি বা আমি জানি না, আমরা যেমন বাংলাদেশের ঐতিহ্য বলে আমরা কিন্তু বাংলা স্টাডিজ বলে পড়ি, এটা বাধ্যতামূলক বিশ্ববিদ্যালয়, সেরকম রবীন্দ্র নজরুল বা লালনকে নিয়ে একটি অধ্যায় আমাদের করা উচিত, কারণ এদের ছাড়া তো আমাদের আসলে পথ নেই। আমরা সংস্কৃতি পাগল বাঙালি, আমরা উৎসব পাগল বাঙালি, আমাদের কাছে আমাদের বান নেই, পাফ নেই, আমাদের কিছু নাই, কিন্তু আমাদের সব প্রয়োজন লাগে না। আমরা বহির্বিশ্ব থেকে এত যে শান্তিতে আছি, এবং যে ভারতবর্ষের কথাটি বলছিলাম সেই তুলনায় আমরা যে কত শান্তিময় দেশ, কারণ তারা ওই দিক থেকে তারা কিন্তু উচ্ছন্নে যাওয়ার পথে কমে, আমি জানি যতটুকু, কিন্তু এদিক থেকে কিন্তু আমরা খুবই শান্তিময় দেশ একটি, যে আমাদের দেশে ওই সকল লাগে না, কারণ আমাদের লালন আছে, আমাদের ফোক আছে, আমাদের কত কিছু আছে, শুধু সেগুলোকে একটু সংরক্ষণ করে আমরা যেন সেটাকে নিয়ে বাঁচতে পারি, সেই বাঁচবার উপসর্গগুলো, পথগুলো শুধু আমাদের সন্তানদেরকে দেখিয়ে দাও। অসাধারণ বলছেন। যে মাহি ভাই একটা আবৃত্তি শুনি, তারপর দিদির গান শুনি। 22শে শ্রাবণ তো আগামীকাল। জি। তো দর্শক যারা আমাদের যমুনা টেলিভিশন পর্দায় আমাদের অনুষ্ঠান দেখছেন, অনিমা রায় এবং আমার পক্ষ থেকে এবং আমাদের যারা যন্ত্রণার সঙ্গে শিল্পী রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা রাবীন্দ্রিক শুভেচ্ছা জানাই। অবশ্যই রবীন্দ্রনাথের দুই একটি বিখ্যাত কবিতা তো আমি অবশ্যই শোনাতে চাইবো। শোনার তরি পড়ছি। বাহ। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কোলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি পারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি পারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে। আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অসংখ্য ধন্যবাদ মাহি ভাই। একটা আবেগ আপ্লুত হয়ে গেছিলাম আসলে। যাক দিদি, একটা গান শুনে ফেলি। জি। চলে
বসন্তে বাতাসটুকুর মতো আমার প্রাণের পরে চলে গেল কে? বসন্তে বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটে গেল শত শত, সে চলে গেল, বলে গেল না সে কোথায় গেল, ফিরে এলো না। সে যেতে যেতে কি যেন গেল, তাই আপন মনে বসে আছে কুসুমে। তাই আপন মনে বসে আছে সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে। যেখান দিয়ে হেসে গেছে হাসিটা রেখে গেছে। মনে হলো আঁখের কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বলে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কোথায় বলে গেল ঘুমের কুসুম করে আমার দেহে কি কথা সে বলে গেল। ফুলের গন্ধ পাগল সঙ্গে তারে চলে গেল। হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদে গেল রে। আমার প্রাণের ভরে চলে গেল কে? বসন্তে বাতাসটুকুর মতো আমার প্রাণের ভরে চলে গেল কে? বসন্তে বাতাসটুকুর মতো। কি মায়া আপনার কণ্ঠে আসলে দিদি।
এবার একটু অন্যরকম প্রশ্ন করতে চাই, এইরকম প্রশ্ন করার সুযোগটা আসলে খুব কম পাওয়া যায়, আপনাদের সান্নিধ্য পাওয়াটা আসলে একটা সৌভাগ্যের বিষয়, সেই জন্যই এই সুবিধাটা নিতে চাই আজকে। আসলে প্রত্যেকটা যুগেই তো আসলে নেতিবাচক বিষয়গুলো ছিল আসলে, তবে বর্তমান সময়টাতে অনেক অস্থিরতার মধ্যে পার করছি আমরা, সঙ্গীতে বলেন অন্য কিছুতে। তো আবারও রবীন্দ্রিক চর্চাটাকে আসলে পুনর্জীবিত করা উচিত কিনা আমাদেরকে স্থিরতা আবার ফেরবার জন্য আসলে? সো অবশ্যই দরকার, কারণ আমরা আমাদের ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে, কিন্তু সেটা শুধু রবীন্দ্র চর্চা নয়, সকল ক্ষেত্রে আমরা যে এত ফেসবুক নিয়ে এত আমরা এইসব নিয়ে এত ব্যস্ত থাকি যে আমাদের ভাববার অবকাশ নেই। না ভাবলে আমরা ক্রিয়েটিভ কি করে হব? বাঙালি আনা থেকে একটু পথচ্যুত হয়ে গেছে আর কি। বাঙালি আনা থেকে ওই যে বলে আমরা দ্বিধাগ্রস্ত, আমরা আসলে আমরা কি, আসলে আমাদের সত্তাটা কোথায়? সুতরাং আমি মনে করি আমরা আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমাদের পিতামাতার দেয়ার যে সংস্কার, সেটাকে মাথায় রেখে বাঙালিত্বটাকে অন্তরে রাখতে হবে। এই দুটোর সম্মিলন করে আমাদের চলতে শেখাতে হবে আমাদের প্রজন্মকে। কোনটার গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম তা নয়, এই দুটোকে মিলিয়ে কিন্তু আমরা কোনোটাকে ছেড়ে নয়, কোনোটাকে বাদ দিয়ে বা কম বেশি নয়, এই দুটোকে সম্পৃক্ত করি এবং সাথে আরেকটি সংখ্যা যেটা দেখা দিয়েছে এখন, সেটা হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি আর বহির্বিশ্বের সংস্কৃতি। এই দুটোর মধ্যে একটা কি যেন একটা হচ্ছে আসলে। আমাকে সেদিন একটা ইন্টারভিউতে জিজ্ঞেস কর, রবীন্দ্রনাথকে উপস্থাপন করতে কি এখন এই সময়ে কি একটু পরিবর্তন করে উপস্থাপনে তো দোষ নাই, কারণ ছেলে মেয়েদের কাছে তো রবীন্দ্রনাথকে পৌঁছাতে হবে, মানে এটা তো বাধ্যতামূলক যে রবীন্দ্রনাথকে পরিবর্তন করেই পৌঁছাতে হবে। আমার কথা, যাকে আমরা ভালোবাসি, যাকে তাকে কি পরিবর্তন করে যে পাওয়া, সেটা কি আদৌ পাওয়া? তাহলে তো তাকেই আমি চাচ্ছি না, তার পরিবর্তিত রূপটা আমার মতো করে আমি যেটা চাই সেটাকে নিয়ে নিলাম, তার মানে আমার উন্নতি হলো না অবনতি হলো আসলে? হ্যাঁ জি বলুন। না, আমি ঠিক ওই দিদির প্রশ্ন সূত্র ধরে একটু মাহিবা আপনাকে চাষবো যে রবীন্দ্রনাথের প্রত্যেকের শিল্পকর্ম অনেক বেশি আধুনিক আসলে, সেটাই কথা, সবসময় সব জিনিস প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ তাকে পরিবর্তনের তো কিছু নেই। কথা ধরেই আমি আমার কথাতে আসবো। হ্যাঁ, এই যে তুমি যে সুন্দর জামাটা পরে আছো, তোমার দিকে যত লোক তাকাচ্ছে আসার সময়, তোমার একটা হাতা যদি এখানে কেটে ফেলতো না, তাহলে একটু বেশি লোকে তাকাতো, কিন্তু তাই বলে ওটা সুন্দর নয়। তাই বলে কি তুমি এটা করবে কিনা? তো রবীন্দ্রনাথ নতুন করে, হ্যাঁ, এটা নতুন কম্পোজিশন করে ওয়েস্টার্ন মিউজিকের সাথে মিক্স আপ করে, তবে কি যন্ত্রাংশের সঙ্গে পরিবর্তন আসতেই পারে, কিন্তু এই যে গিটার, ওই সময় গিটারের এমন প্রয়োগ ছিল না। রবীন্দ্রনাথের বাড়িতে পিয়ানো ছিল, পিয়ানোর ওই সময় কিন্তু তখনও ছিল। আমার মনে হয় বেসিকটা ঠিক রাখা একদম, রবীন্দ্রনাথের গানটাকে যেন বদলানো না হয়। প্রথমত বুঝতে হবে যে রবীন্দ্রনাথের গান হলো বাণী প্রধান এবং ভাব প্রধান। ভাবের কারণে একই গান আপনি একরকম হবে, মাহিবাই গাইলে একরকম হবে, আমি গাইলে আরেক রকম, কারণ তিনজন তো তিনটা পরিবেশে বড় হয়ে ওঠা, শ্রোতাকে নিয়ে যাবে ভাবের রাজ্যে, একদম ভাবের রাজ্যে। তো একই কথা তিনজনের উপলব্ধি উপস্থাপন হবে, তার উপলব্ধি অনুযায়ী বাণী এবং ভাব মানুষের অন্তরে পৌঁছবে, বাণী পৌঁছবে, তার মধ্যে ভাবের সঞ্চার করবে, তার মধ্যে চিন্তার রূপরেখা তৈরি হবে, তবে তো রবীন্দ্রনাথ থেকে আমরা কিছু শিখবো, জানবো, বুঝবো। আমি আরেকটু বলতে চাই, সেটা হলো একবিংশ শতাব্দীর কত এখন 22, মানে আমরা 20% সময় পার করেছি। একবিংশ শতাব্দীতে আমাদের বাংলাদেশে আমাদের সব দিক থেকে অনেক এগিয়ে যাবার একটা চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, আমাদের কিছু ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট তৈরি হয়েছে, কিছু অর্থনৈতিক উন্নতির কথা বলছি, কিন্তু সারা বিশ্বের অর্থনীতি এবং রাজনীতির দিকে তাকালে একটা অস্থির সময় কিন্তু সারা বিশ্ব জুড়ে, শুধু বাংলাদেশ না। আর এই সময় এসেছে প্রযুক্তির ব্যবহার, এই মিলে আসলে আমরা একটা অস্থির সময় পার করছি, কথা মেনে নিতে হবে। কিন্তু আমাদের বাঙালি যে সংস্কৃতি এবং আমাদের বাঙালির সংস্কৃতির যে দিক নির্দেশনা, এবং সেটা বাঙালির মনন গঠনে যে সহায়তা করে, সেটা কিন্তু এই অস্থিরতা থেকে আসলে কিন্তু আমাদের বাঙালির চর্চাটা হয় না, বাঙালি সংস্কৃতির চর্চা হয় না। আমি বিশ্বাস করি এই অস্থিরতা কেটে যাবে কিছুদিন পরে, এবং আবার ঠিক সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় আমাদের সংস্কৃতির সবগুলো এই যে ফেসবুক অভিশাপ থেকে আমাদের মুক্তি পেতে হবে আসলে। এই ফেসবুক অভিশাপ যেদিন আমাদের মাথা থেকে সরবে, সেদিন আমরা আবারও ক্রিয়েটিভ হব, আমরা আবারও মঞ্চে দর্শক হবে, আবারও। এখন গান শুনতে বসলে অডিয়েন্স, মানে শ্রোতারা, আমি দেখি যে অনেক অনুষ্ঠানে গান চলছে, একজন শিল্পী একজন মোবাইল টিপছে, এগুলো কিন্তু চলছে, আর ফোকাস, মানে আমরা কি চাইছি যে আমরা নিজেরাই জানি না। আমি গান শুনতে বসে যদি আমি অন্য জায়গায় কোনো জায়গায় আমরা স্থির না, আসলে ওইটুকু সময়ে একটা গান 3-4 মিনিটের মনোযোগটা আমি দিতে পারছি না। সুতরাং একটা বৃহৎ কর্মে আমি কি করে, আর দেশ সেবা বা দেশ মাতৃকার প্রতি ভক্তি, সেগুলো তো
আরো অনেক এগুলো বুঝাতে হবে আসলে আমাদের ছেলে মেয়েদের। যদি একটা গান শুনে ফেলি। হ্যাঁ, শুধু কথা বলার জন্য আলাদা, কারণ মাহি ভাই শিক্ষক আর শিক্ষকতা আমার পেশা, কিন্তু অনেক অনেক সবকিছু মিলিয়ে খুব ভালোই লাগছে আসলে। জি। তুমি কি কে বলেছ শুধু পথে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা পড়ে আছে আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আধারের যাত্রে, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য, হায় ছবি তুমি শুধু ছবি, তুমি কি কে বলেছ নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজে তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমারও দেখি তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানে কি হলো হি জানে, তব সুর বাজে মোর গানে, কবির অঙ্কারে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তুমি কি কে বলেছ শুধু পথে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা উড়ে আছে আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আধারের যাত্রে, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য, হায় ছবি তুমি শুধু ছবি, তুমি কি কে বলেছ অসংখ্য ধন্যবাদ দিদি। মাহি ভাই, খুব বেশি সময় নেই হয়তো বা, আমরা একটু আরেকটু পরিবেশনা নিতে পারি আপনার কবিতা একটা। আমরা অনুষ্ঠানের শেষ না, প্রান্তে খুব বেশি শেষ না, বাট মনে হয় শেষের দিকে আসলে। তারপরে লিপিকা থেকে পড়ছি।
এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘোমটা আছে, কারো বা নেই, কেউ জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়াল বাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটি বারও ফিরে গিয়ে বলা হবে না, এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পেছন ফিরে তাকালুম, দেখলুম এই পথ বহু বিস্মৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যতকাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটি মাত্র সংক্ষিপ্ত রেখায় এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে? যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছলো, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব। খুব বেশি সময় নেই, এক কথায় যদি প্রজন্মকে কিছু বলতে চান, কোনো মেসেজ, সেটা এক কথা একটু জানতে চাইবো, তারপর আপনার গান। মাহিবাটা দেশ আগে প্রজন্মের কথা আমরা আসলে সব কথা আমরা আগেই বলেছি, আবারও বলছি। প্রজন্ম, আমি বলেছি আমার ছোট সন্তানের, ছোট ছেলের বয়সী যারা যারা এখন স্কুল পার হচ্ছে বা কলেজে পড়ছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের। তারাই আমাদের বাঙালি সংস্কৃতির ধারক, তারাই আমাদের বাঙালির সংস্কৃতির ঝান্ডাকে, তারাই আমাদের এই পতাকাকে তারাই বহন করে নিবে। তাদের উপর দায়িত্ব রয়েছে, তারা যেন প্রযুক্তি নির্ভর না হয়ে, তারা যেন বইও পড়ে এবং রবীন্দ্রনাথ যেন প্রতিদিনের চর্চা থাকে, তারা যেন ফুটবল ক্রিকেট যেন কম্পিউটারে না খেলে, তারা যেন মাঠে গিয়ে খেলাধুলা করে। তাহলে তাদের মনন গঠন হবে, তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারাই আমাদের বাংলাদেশকে, আমাদের বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নেবে এবং আমাদের রবীন্দ্রনাথের চর্চাটাকে এগিয়ে নেবে। ধন্যবাদ। আমার মাহি ভাইয়ের কথা ধরেই বেশি কিছু নয়, আমার কাছে আমার শুধু অনুরোধ অভিভাবকদের প্রতি, যারা শিক্ষকতা করছেন বা ধারক বাহক রয়েছেন, আমরা যেন পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে জীবনটাকে আসলে গ্রন্থ করে উপস্থাপন করি ছাত্রছাত্রীদের সামনে। এটা একটা বিষয়, কারণ জীবনই সবচেয়ে বড় গ্রন্থ। আরেকটি বিষয় যেটা রবীন্দ্রনাথের
রবীন্দ্রনাথকে ঘরের কোণে একটু রাখি, একটি গীতবিতান অথবা একটা গীতাঞ্জলি করে, আমি কিছু বুঝি আর নাই বুঝি, অন্তত সন্তানের জন্য যে আমার বাড়িতে একটি রবীন্দ্রনাথের গীতবিতান আছে, গীতাঞ্জলি আছে অথবা গীতাঞ্জলি আছে, এর অর্থ আছে। এটা থাকার পেছনে সঞ্চয়িতা থাকবে না, শুধু সঞ্চয়িতা, হ্যাঁ, আর গীতাঞ্জলি মানেই তো সঞ্চয়িতারই একটা রূপ, সঞ্চয়িতা অথবা গীতাঞ্জলি থাকবে, এই হলো কথা। আর যেটা সবচেয়ে বড় কথা, যে বিষয়টি, যে গানটি আমাদের আজকে, এটা শোকের মাস, বঙ্গবন্ধুরও প্রিয় গান ছিলেন, এই গানটি দিয়ে অনুপ্রেরণা পেয়েছেন তিনি, পথ চলেছেন, এটি আমার মনে হয় সবচেয়ে বড় বার্তা হবে আমাদের এই প্রজন্মের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ছোট্ট করে বিদায় নিয়েছি। ধন্যবাদ মাহি ভাই, দিদি এবং রবিদা এবং তপন ভাই এবং রাশিদ ভাইকে। দর্শক, ইচ্ছে আমাদের আজকের আয়োজন, আশা রাখছি আয়োজন ভালো লেগেছে আপনাদের। সামনের সপ্তাহে দেখা হবে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো গানটা শুনতে চাই দিদি। হ্যাঁ হ্যাঁ। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও রে ও ভাঙা, কেউ কথা না কয়। যদি সবার থাকে মুক্তি রায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুক্তি রায়ে, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ও রে ও ভাঙা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ও রে ও ভাঙা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে তোমার দেয় ঘরে। যদি ঝড় বাদলে আধার রাতে তোমার দেয় ঘরে। তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে। আপন বুকে